স্যার সত্যি বলছি, এমন করে আমার দিকে এগিয়ে আসবেন না, আমার ভালো লাগে না। অয়ন ঈশার সামনে দাঁড়িয়ে ঈশার বাহুজোড়া চেপে ধরে ফিসফিস করে বলতে লাগলো। ঈশা চোখ মেরে অয়নের কথা শুনতে লাগলো। আমাকে মিথ্যে বলতে তোর খারাপ লাগে না? আমার কাছে আসতে খারাপ লাগে? ওই রিহানের কাছে যেতে বড্ড ভালো লাগে তোর, তাই তো? ঈশা চোখ মেরে অয়নের কথা শুনতে লাগলো। নিজেই বুঝতে পারছে না অয়ন এতটা রিয়্যাক্ট কেন করছে। ঈশাকে নিশ্চুপ দেখে অয়ন আবারও বলতে লাগলো, তোর মতো খারাপ মেয়ে আমি আমার লাইফে আর দুটো দেখি নাই। বাবা হাসপাতালে ভর্তি, আর তুই অন্য পুরুষের সাথে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রোম্যান্স করছিস। ছি ছি ছি। আবার এই মুখে বলিস বাবার জন্য তুই সব করতে পারিস, তাই না? বাজে রাস্তার মেয়ে কোথাকার। অয়নের কথা শুনে ঈশার মাথায় রক্ত উঠে যায়। আবারও বিনা কারণে অয়ন তার চরিত্রের দিকে কাদা ছোড়াছুড়ি করছে। ঈশা এক ঝটকায় নিজেকে অয়নের থেকে ছাড়িয়ে নিয়ে রাগে গজগজ করতে করতে বলল, সবাইকে আপনার মতো নাকি? নাকি সবাইকে নিজের মতো করে ভাবেন? আমি অন্য পুরুষের সাথে রোম্যান্স করি মানে কি? আমি কার সাথে রোম্যান্স করেছি? যা মাইন্ডে আসে তাই বলেন। এতদিন ভাবতাম আপনার ফুল ফ্যামিলি এমন, এখন দেখছি না, তাদের ভুল নাই। ছেলেকে বেশি মাথায় তুললে বিগড়ে তো যাবেই। আপনি হলেন তার উদাহরণ। অয়ন নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করল না, বরং ঈশার উদ্দেশ্যে কর্কশ গলায় বলল, আমি যেমনই হয়ে থাকি না কেন সেটা আমার ব্যাপার। আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলুন, রিহানের সাথে সকালে আপনি ছিলেন না? কেন আপনাকে কৈফিয়ত দিতে যাব আমি? মিস্টার অয়ন চৌধুরী, আমি কারোর সাথে দেখা করব? আমি কার সাথে দেখা করব, কাকে জড়িয়ে ধরবো, কাকে চুমু খাবো, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি বাধ্য নই কাউকে কৈফিয়ত দিতে, আর এটা আপনার অফিসিয়াল ম্যাটার না, মাইন্ড ইট। অয়ন ঈশার দিকে একটু এগিয়ে এসে আবারও ঈশার বাহুজোড়া চেপে ধরে। ঈশা চরম বিরক্তি নিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, ছাড়ুন, আমায় লাগছে আমার। লাগুক। রিহানকে তুই ভালোবাসিস, এটা কি মিথ্যা? না, একদম সত্যি। ওকে আমি ভালোবাসি, আর ওকে জড়িয়ে ধরেছি রাস্তায়। কোনো সমস্যা আপনার? ঈশার কথাটা অয়নের বুকে এসে আঘাত করে। অয়ন কিছু সময় ঈশার দিকে তাকিয়ে থেকে ঈশাকে ছেড়ে দেয়। অয়নের চোখ জোড়া লাল হয়ে আছে। ঈশারও সেম অবস্থা। অয়ন ঈশাকে উদ্দেশ্য করে বলল, গেট লস্ট। বেরিয়ে যান এখান থেকে, রাইট নাও। ঈশা চোখ মুছে বেরিয়ে যায় অয়নের কেবিন থেকে। ঈশা চলে যেতেই অয়ন সজোরে টেবিলে আঘাত করে। অতিরিক্ত রাগ উঠলে অয়ন এমনটা করে থাকে। অয়ন কেবিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, ওর সাথে ভালো ব্যবহার করা বারণ, আর ভালোবাসার যোগ্য তুই না। অয়ন টেবিলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, সন্ধ্যার দিকে মন খারাপ থাকা সত্ত্বেও গ্রিন প্যালেসে যেতে হবে। অয়ন অফিসে বসে বসে ভাবছে কি করা যায়। না গেলেও রিয়াদ মন খারাপ করবে। আচ্ছা আচ্ছা আমার মন কেন খারাপ? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে নাকি যে ঈশাকে ছাড়া চলবে না আমার? ওর থেকেও ভালো কাউকে পাবো আমি। যত সব বাজে কথা ভেবে মন খারাপ করছি আমি। অয়ন নিজেকে সান্ত্বনা দেয়। কি করবে, এই দুনিয়াতে মেয়ের অভাব না থাকলেও ভালোবাসার যে বড্ড অভাব, সেটা অয়ন খুব জানে। কিন্তু এ কেমন ভালোবাসা? সে তো আমায় ভালোবাসে না, আমি একতরফা ভালোবাসি। আর ভালোবাসি কিনা তাও জানি না। শুধু ওকে অন্য কারোর সাথে দেখলে আমার সহ্য হয় না। আচ্ছা, এটাকে কি ভালোবাসা বলে? জানা নেই। অয়ন দীর্ঘশ্বাস ফেলল। কিছু সময় একা একা পাগলের মতো হাসতে লাগলো। হাসলে নাকি মন ভালো হয়। হঠাৎ অয়নের রুমে আগমন ঘটল রনির। রনি গোমস হলো অয়নের সেক্রেটারি। রনি এসে অয়নকে উদ্দেশ্য করে বলল, স্যার গাড়ি রেডি, বাইরে সবাই আপনার জন্য অপেক্ষা করেছে। অয়ন রনির দিকে তাকিয়ে বলল, যাও, আমি আসছি। ওকে বস। রনি চলে গেল। অয়ন বসা থেকে উঠে দাঁড়ালো। চেয়ারের উপর থেকে ব্লেজারটা হাতে নিয়ে বেরিয়ে যায় কেবিন থেকে। কেবিন থেকে বেরোতেই অয়ন দেখতে পেল ঈশা দাঁড়িয়ে আছে। তবে রিহানকে কোথাও দেখা গেল না। রিহানের অনুপস্থিতি অয়নকে একটু অবাক করলো। অয়ন সেটা নিয়ে বেশি মাতামাতি না করে গাড়িতে গিয়ে বসে। আজ ড্রাইভার গাড়ি ড্রাইভ করবে। অয়ন পিছনের সিটে বসে আছে। কিছু সময় বসে থাকার পর অয়ন ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, গাড়ি স্টার্ট করছো না কেন? ড্রাইভার একটু ভয়ের কণ্ঠে বলল, স্যার আসলে একটু সমস্যা হয়েছে, আমাদের একটা গাড়ি আসে নাই, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। কেমন সমস্যা? মানে স্যার, ঈশা ম্যাম সহ আরও দুজনে যাওয়া হচ্ছে না আমাদের সাথে, গাড়িতে জায়গা নেই। ও স্যার,
এখন কি করব? কি করবে? গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে আসবে। তোমাকে যখন গাড়ির দায়িত্ব দেওয়া হয়েছে আর তুমি সেটা করতে পারোনি, তাই এটা তোমার শাস্তি। ওকে স্যার। অয়ন নিজে ড্রাইভ করবে ভেবে গাড়ি থেকে বের হয়। ঈশা এখন নিজে থেকেই অয়নের পাশের সিটে বসে আছে। অয়ন ঈশার দিকে তাচ্ছিল্যকর হাসি দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় অফিস থেকে। গ্রিন প্যালেসে এসে অয়ন সবাইকে গাড়ি থেকে নামিয়ে দেয়। অতঃপর গাড়ি পার্ক করে এসে পার্টিতে অ্যাটেন্ড করে। পার্টিতে আসতেই অয়ন বেশ অবাক হয়ে যায়। অয়ন দেখতে পায় ঈশা সবার আড়ালে বসে ফোন হাতে কাউকে কল করছে। ঈশাকে দেখে বেশ চিন্তিত দেখাচ্ছে। কাকে কল করছে ঈশা? রিয়ানকে নাকি অন্য কাউকে? অয়ন ঈশার দিকে একটু এগোতেই রিয়াদ এসে অয়নকে জড়িয়ে ধরে। দোস্ত, তুই এসেছিস? আমি ভেবেছিলাম আসবি না। অয়ন রিয়াদের কথায় একটু অবাক হয়ে যায়। অয়নের যতদূর মনে আছে, অয়ন তো রিয়াদকে বলেনি যে আসবে না, বরং বলেছে যে সবাইকে নিয়ে আসবে। অয়ন রিয়াদকে প্রশ্ন করে বসল। মানে আমি কেন আসবো না? রিয়াদ একটু হতাশাস কণ্ঠে বলল। ভুলে গেলি এমন একটা পার্টিতে আমাদের দুজনের মাঝে কি হয়েছিল? অয়ন রিয়াদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো। ওইসব কথা থাক না, আমি চাই না ওইসব ভাবতে বা মনে করতে। আচ্ছা, ওখানে গিয়ে বস। আচ্ছা ঠিক আছে। অয়ন রিয়াদের কাছ থেকে চলে যায়। রিয়াদের কথাই আবারও মনে পড়ে যায় অয়নের, পিছনে ফেলে আসা কিছু অতীতের কথা। অয়ন সোফার উপর পায়ের উপর পা তুলে বসে আছে। মানুষ কতটা স্বার্থপর হতে পারে, তাই না? একটা সময় যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত, তাকে সময় ও সুযোগ বুঝে ঠিক ছেড়ে দিয়ে অন্য কাউকে আপন করে নেয়। আচ্ছা, তবে কি এটাকে ভালোবাসা বলে? ভালোবাসা কি প্রয়োজন শেষে তাকে দূরে ঠেলে দেওয়াতে সীমাবদ্ধ? প্রয়োজন, হ্যাঁ, এই শহরের মানুষগুলো প্রয়োজনে কাছে আসে। যখন আর প্রয়োজন পড়ে না, তখন আর কাছে রেখে লাভ কি? তবে কিছু মানুষ বোকা হয়, হ্যাঁ, ভীষণ বোকা হয়। তারা সত্যি মানতে চায় না, ভাবে সেও তাকে তার মতো ভালোবাসে। ওই বোকা মানুষগুলোই দিন শেষে কষ্ট পায়। একটা সময় ওই মিথ্যে ভালোবাসার প্রতিশ্রুতি শেষ হয়ে গেলেও তারা আর তা ভেবে কষ্ট পায় না। তারা তখন বুঝতে শিখে যায় যে বাস্তবতা বড্ড কঠিন। তারা আর সেই প্রয়োজনে প্রিয়জন বানানো মানুষের কাছে নিজের অনুভূতিগুলো প্রকাশ করে না, দূরত্ব বজায় রাখতে শিখে যায় তারা। অয়ন অতীতের কথাগুলো ভাবছে আনমনে। অয়নের ভাবনার অবসান ঘটায় ঈশা। ঈশা এসে অয়নের পাশে বসে অয়নের দিকে একটা হেলে তার চোখ বরাবর তাকিয়ে থাকে। অয়ন বিষয়টা বুঝতে পেরে একটু রাগী কণ্ঠে বলে ওঠে। এইসব কি হচ্ছে? এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? আমি রিহান না, অয়ন। ঈশা সোজা হয়ে বসে একটু শান্ত গলায় বলল। হ্যাঁ, আমিও তাই ভাবছি। আপনি রিহান না, কারণ রিহানা আপনার মতো এক দৃষ্টিতে তাকিয়ে কোনো কিছু ভাবে না। তা কি ভাবছেন স্যার? ম্যামের কথা কি বড্ড মনে পড়ছে নাকি? ঈশার কথা শুনে অয়ন রেগে যায়। রাগে গজগজ করতে করতে বলে ওঠে অয়ন। হোয়াট? ম্যামকে? আমি কারো কথা কেন ভাবতে যাব? না মানে, এই যে সামনে এতগুলো বিয়ারের গ্লাস দেখে আপনার ম্যামের কথা মনে পড়বে, এটাই তো স্বাভাবিক। সমস্যা কি আপনার? মানে কথা বলার কোনো রিজন না পেয়ে এইসব উল্টাপাল্টা কথা বলছেন? ভুলে যাবেন না আমি আপনার বস, মাইন্ড ইট। আর আপনার মতো একটা বেয়াদব মেয়ের সাথে কথা বলতে আমার লজ্জা লাগে, যত সব। অয়নের কথা শুনে ঈশার মেজাজ খারাপ হয়ে যায়। এই লোকটা এমন কেন করে আমার সাথে? সবসময় আমাকে নিয়ে বাজে কথা বলা ছাড়া আর কি কোনো কাজ খুঁজে পাই না উনি? মানে দুনিয়াতে তো আরও অনেক মানুষ আছে, তাদেরকে নিয়ে বল, আমাকে কেন উল্টোপাল্টা বলে আমার মেজাজ খারাপ করে দিস? বদমাইশের হেড অফিস একটা, ফিস করে বলল ঈশা। অয়ন ঈশার কোনো কথাই পাত্তা দিল না। রিয়াদ অয়ন আর ঈশার দিকে এগিয়ে আসছে। অয়ন ব্লেজারটি ঠিক করে নিল। রিয়াদ এসে অয়ন ঈশাকে উদ্দেশ্য করে বলল। কি হলো, তোমরা বসে আছো কেন? ড্রিঙ্ক নাওনি? আজ তো এনজয় করার দিন। এই অয়ন, তুই নিচ্ছিস না কেন? অয়ন একটু অপ্রস্তুত হয়ে বলল। আমি এসব নেই না, অনেক আগে ছেড়ে দিয়েছি এইসব। ওহ আচ্ছা ঈশা, আপনি নিন, ভালো লাগবে আপনার। রিয়াদের কথা শেষ হতেই অয়ন অগ্নি দৃষ্টিতে তাকালো রিয়াদের দিকে। রিয়াদ বিষয়টা বুঝতে পেরে একটু হেসে বলল। আচ্ছা, তোমাদের জন্য সফট ড্রিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। কথাটা শেষ করতেই রিয়াদ চলে যায়। ঈশা অয়নকে উদ্দেশ্য করে বলল। আচ্ছা, ড্রিঙ্ক করতেন আগে, এখন কেন করেন না? আচ্ছা, ওই ড্রিঙ্ক করলে কেমন ফিল হয়? আমার না খুব ইচ্ছা করে খেতে।
আপনি তো নিয়েছেন আগে, বলেন খেতে কেমন হয়? অয়ন চরম বিরক্তি নিয়ে ঈশাকে বলল, একদম জঘন্য। তারপরে যদি টেস্ট করতে ইচ্ছে হয় তাহলে রিহানকে সাথে নিয়ে যত ইচ্ছে টেস্ট করুন, তারপর বুঝে নিন ফিল কেমন হয়। এসব সবসময় তারা তারা কথা আমার ভালো লাগে না। আপনি বাজে ছেলে বলে জিজ্ঞাসা করেছি, আর আমার ইচ্ছে ছিল টেস্ট করার, কিন্তু আপনি যেটা খেয়েছেন তা তো আমি মরে গেলেও খাবো না, কারণ আমি চাই না আপনার মতো বাজে হয়ে যেতে। ঈশার কথা শুনে অয়ন তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বিরক্তিকর। অফিস হলে মুখে লাগাম টেনে ধরতাম, কিন্তু এখানে কিছু বলা যাবে না। অয়ন দাঁতে দাঁত চেপে সহ্য করে নিচ্ছে ঈশার অপমান। অয়নের রাগ দেখে ঈশা হাসছে। রিয়াদ ভাইয়া, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, এখানে কি চার্জ দেওয়া যাবে? ঈশা রিয়াদকে উদ্দেশ্য করে বলল কথাটা। রিয়াদ একটু হেসে বলল, কোনো চার্জার আনেননি বুঝি? না, আসলে হুট করেই ফোনটা ডেড হয়ে গেছে, বাবার সাথে কথা বলতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, ফোনটা আমাকে দিন, আমি চার্জে দিয়ে আসছি। রিয়াদ একটু রহস্যজনক হাসি দিয়ে বলল, শুধুমাত্র ধন্যবাদ? আমার তো ধন্যবাদে চলবে না, আমার একটু সাহায্য লাগবে। ঈশা একটু অবাক হয়ে যায় রিয়াদের কথায়। ঈশা ভ্রুকুচকে জিজ্ঞাসা করল রিয়াদকে, কি সাহায্য ভাইয়া, বলুন। আসলে ঈশা, এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে কেক আসার কথা, এখনো আসে না, আর আমি যেতেও পারছি না। তুমি কি একটু দেখবে? আমি দেখব? না থাক, তবে আসলে যদি সম্ভব হয় তবে সাথে অন্য কাউকে নিয়ে যদি যেতে তবে খুব সাহায্য হতো আমার। কিন্তু ভাইয়া। আচ্ছা থাক, তবে আমি দেখছি কি করা যায়। রিয়াদ মন খারাপ করে ফেলে ঈশার না যাওয়ার কথা শুনে। ঈশা সেটা বুঝতে পেরে মৃদু হেসে রিয়াদকে উদ্দেশ্য করে বলল, আরে ভাইয়া, মন খারাপ করছেন কেন? আমি দেখছি কি কেকটা এখনো আসছে না কেন। সত্যি অনেক ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, আসছি এখন। ঈশা কিছু না ভেবেই কেক আনতে চলে যায়। সাথে কাউকেই নিল না সে। আসলে কি করে নিবে, সবাই তো সবার মতো ব্যস্ত। তার সাথে যাওয়ার সময় কি কারো হাতে আছে? অয়ন বসে বসে সবার সাথে কথা বলছে। ওয়েটার সফট ড্রিঙ্কস নিয়ে চলে আসে। সবাই সফট ড্রিঙ্ক নিয়ে নিল, অয়নও নিজেরটা নিল। ঈশাকে কোথাও দেখতে পেল না অয়ন। সবাই ড্রিঙ্ক নিচ্ছে আর কথা বলছে। অয়ন কিছু সময় ওদের সাথে কথা বলে উঠে যায়। ঈশাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? সবাই এখানে, কিন্তু ঈশা কোথায়? অয়ন পকেট থেকে ফোনটা বের করে ঈশার নাম্বারে ডায়াল করলো। ফোনটা সুইচ অফ আসছে। অয়নের মনে একটা ভয় কাজ করছে। সে আগের মতো কোনো কিছু যেন না হয়। অয়ন তার অফিসের কিছু মেয়ে স্টাফকে জিজ্ঞাসা করলো ঈশাকে দেখেছে কিনা। তারা সরাসরি না করে দেয়। অয়নের ভয় এবার সত্যি সত্যি ভাবাচ্ছে থাকে। ঈশা ঠিক আছে তো? অয়ন গ্রিন প্যালেসের সব জায়গায় খুঁজে দেখলো, কিন্তু ঈশাকে কোথাও পেল না। অয়ন পার্টিতে ফিরে এলো। পার্টিতে এসে অয়ন দেখতে পেল রিয়াদকে। অয়ন রিয়াদকে ভীষণ কর্কশ গলায় জিজ্ঞেস করে, ঈশা কোথায়? রিয়াদ কিছু বলার আগেই অয়ন রিয়াদের মুখের কাছে মুখ নিয়ে রাগে ফিসফিসিয়ে বলতে লাগলো, যদি ঈশাকে খুঁজে না পাই আর ঈশার কিছু হলে এইবার আর তোর অপরাধের কোনো ক্ষমা আমি করতে পারবো না রিয়াদ। কথাটা শেষ করতে রিয়াদ অয়নের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। অয়ন গ্রিন প্যালেসের থেকে বেরিয়ে যায়। গ্রিন প্যালেসের সামনে আড্ডা দেয়া কিছু লোককে ঈশার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে তারা ঈশাকে দেখেছে কিনা, কিন্তু হতাশাজনক উত্তর আসে, সবাই না বলে দেয়। অয়নের প্রতিটা মুহূর্ত এখন বেশ যন্ত্রণা ও চিন্তার মধ্যে কাটছে। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে যেন। অয়ন বুঝতে পারছে না কি করবে সে, বা কি করা উচিত এই মুহূর্তে। পাগলের মতো এদিক ওদিক খুঁজে চলেছে ঈশাকে। হঠাৎ করে অয়নের চোখে পড়ল দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়ফ্রেন্ড নিয়ে আড্ডা দিচ্ছে হয়তো। অয়ন তাদের দিকে দৌড়ে ছুটে যায়। হ্যালো মিস, আমাকে একটু সাহায্য করবেন প্লিজ? অয়নের কান্না ভেজা বিচলিত কণ্ঠে এক সেকেন্ডে উপস্থিত দুজনের মন গলিয়ে দিল। মেয়েটি অয়নকে উদ্দেশ্য করে বলল, জি অবশ্যই, বলুন কি সাহায্য করতে পারি। অয়ন তাদের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বিচলিত কণ্ঠে বলল, এই মেয়েটিকে দেখেছেন এখানে? মেয়েটা হাত দিয়ে ইশারা করে বলল, হ্যাঁ, এই মেয়েটিকে দেখেছি কিছুক্ষণ আগে, ওই দেখে গেছেন উনি। অয়ন মেয়েটির ইশারা করা জায়গাটার দিকে তাকিয়ে দেখে একটা রেস্টুরেন্টে। অয়নের চোখ জোড়া স্পষ্ট আনন্দ উকি দিচ্ছে। অবশেষে একটা ভালো খবর পাওয়া গেল। অয়নের ছলছল চোখে আনন্দের আবেশ দেখে তারা দুজন খুব না হলেও একটু খুশি হয়েছে। অয়ন ধন্যবাদ দিয়ে দৌড়ে ছুটে যায় রেস্টুরেন্টের দিকে।
রেস্টুরেন্টের ভিতরে যেতেই অয়ন দেখতে পায় ঈশা কেক হাতে বসে আছে। কিছু ছেলে ঈশাকে উদ্দেশ্য করে কিছু বলছে হয়তো। ঈশা হাস্যোজ্জ্বল মুখে তার উত্তর দিচ্ছে। অয়ন তীব্র প্রতীক্ষার একটা দীর্ঘশ্বাস ফেলল। সবকিছু ঠিক আছে। অয়ন রেস্টুরেন্টের ভিতরে চলে আসে। ধীরে ধীরে এগোচ্ছে ঈশার দিকে। মনে হচ্ছে চোখে তৃষ্ণা মেটাতে ব্যস্ত সে। ঈশার কথা বলার মাঝে অয়নকে দেখতে পেয়ে বেশ অবাক হয়ে যায়। হঠাৎ করে অয়ন চৌধুরী এখানে কেন এলো ভাবছে ঈশা। ঈশা অয়নকে এগিয়ে আসতে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। অয়ন যে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে বেশ উপলব্ধি করতে পারছে ঈশা। ঈশা চুপ করে দাঁড়িয়ে আছে। অয়নের চোখ জোড়া আজ ভীষণ অদ্ভুত লাগছে তার। এমন তো কখনো তার চোখ জোড়া হয়নি। অয়ন ঈশার কাছে আসতেই থমকে দাঁড়ায়। ঈশা কিছু বলতে যাবে অয়নকে, এমন মুহূর্তেই অয়ন ঈশাকে সহ সবাইকে অবাক করে দিয়ে ভীষণ শক্ত করে জড়িয়ে ধরে তাকে। ঈশা জাস্ট থ হয়ে দাঁড়িয়ে আছে। এ কি অদ্ভুত অনুভূতি! অয়নের স্পর্শে এমন কেন হচ্ছে আমার? কি হচ্ছে? কেন হচ্ছে? কি জন্য এমন হচ্ছে? কোনোটাই বোধগম্য হচ্ছে না তার। অয়ন চুপ করে আছে। অয়নের এমন অদ্ভুত ব্যবহার ঈশাকে ভাবিয়ে তুলছে। অয়ন কি নেশা করে এসব করছে? অয়ন আসার পর এই লোকগুলো চুপসে গেল কেন? তার মানে কি অয়ন আমাকে এখানে এই জন্যই রিয়াদকে দিয়ে অয়ন আমাকে সবার থেকে দূরে এই নির্জন জায়গায় নিয়ে এসেছে? অয়ন কি তার সেই জঘন্য ইচ্ছে পূরণ করতে এসব করছে? কথাটা ভাবতেই ঈশার মনটা কেঁপে উঠল। ছি, শেষে কিনা এতটা নিচে নেমে গেল অয়ন। ঈশা তীব্র ঘৃণা নিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, কি করছেন অয়ন চৌধুরী? ছাড়ুন আমাকে। ঈশার কথার বিপরীতে অয়ন নিশ্চুপ হয়ে আছে। ঈশাকে আরো শক্ত করে ঝাপটে জড়িয়ে ধরে অয়ন। ঈশা চরম বিরক্তি নিয়ে চেঁচিয়ে বলে উঠল, ছাড়ুন বলছি। আমাকে এমন করে জড়িয়ে ধরে আছেন কেন? একা কোনো মেয়েকে পেলেই নিজেকে সামলাতে পারেন না? মনের মধ্যে সেই নোংরা ইচ্ছা জেগে ওঠে? ছাড়ুন বলছি। কথাটা অয়নের কানে আসতেই হাত জোড়া আলগা হয়ে যায়। সত্যি তো, কেন ওকে জড়িয়ে ধরলাম আমি? ঈশার মুখে বলা কথাটা বুকে এসে সজোরে আঘাত করলো অয়নের। ঈশা অয়নের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রাগী কণ্ঠে অয়নকে বলল, ঠাস ঠাস। আমাকে সবার সামনে জড়িয়ে ধরার সাহস হয় কি করে আপনার? মেয়ে দেখলেই সুযোগ খোঁজেন কেন? আপনারও তো বোন আছে, স্ত্রী হবে। তাকে যদি কেউ এমন করে জড়িয়ে ধরে, তাদেরকে বাজে মন্তব্য করে, তখন আপনার কেমন লাগবে? একটু কষ্ট হবে না আপনার বুকে? হবে না, কারণ আপনি মানুষ না। আপনি একটা নর্দমার কীট, যাকে মানুষের সাথে তুলনা করা যায় না। অয়ন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নিজের উপর বড্ড হাসি আসছে তার। এতটাই ছোট সে হয়েছে যে মানুষ নয়, এখন একটা কীটের সঙ্গে তুলনা করাই হয় তাকে। ঈশা এদিক ওদিক তাকিয়ে দেখে কয়েকজন ছেলে ছাড়া কেউ নেই আশেপাশে। ঈশা মাথাটা নিচু করে বেরিয়ে যায়। ঈশা সামনে থেকে চলে যাওয়ার পরও অয়ন মাথাটা আর তুলতে সাহস পায়নি। রক্তবর্ণ ধারণ করা চোখ জোড়া দিয়ে কয়েক ফোঁটা নোনা জল টপ টপ করে পড়ছে। রেস্টুরেন্টের সবাই তার দিকে তাকিয়ে আছে। ওদের ওই তাচ্ছিল্যকর হাসি অয়নকে উপহাস করছে। অয়ন মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো কিছু, এমন কিছু যা মনটাকে হালকা করতে পারে, ভুলিয়ে দিতে পারে ঈশার করা অপমান, ভুলিয়ে দিতে পারে ঈশা নামক একটা নাম। কিন্তু আজ মনে হচ্ছে কপাল সত্যি সত্যি খারাপ। তেমন কিছু এখানে নেই। উজ্জ্বল বর্ণের চেহারাটা রক্তবর্ণ ধারণ করে আছে। অয়ন চুপচাপ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। চলে আসে গ্রিন প্যালেসে। গ্রিন প্যালেসে আসতেই অয়ন দেখতে পেল সবাই তার জন্য অপেক্ষা করছে। ফারজানা অয়নকে দেখতে পেয়ে ছুটে চলে আসে তার দিকে। অয়নের কাছে আসতেই ফারজানা বলে উঠল, এই আয়ান, কোথায় ছিলি এতক্ষণ? জানিস আমরা তোকে সব জায়গায় খুঁজেছি। এভাবে চলে যাচ্ছিস কেন? তোর জন্য এখনো হৃদয় কেক কাটেনি। অয়ন বিশুর কণ্ঠে ফারজানাকে বলল, আমি আছি, তোরা শুরু কর। অয়নের কথা শেষ হতেই রিয়াদ চিৎকার করে বলে উঠল, এই অয়ন, তোর গালে এটা কিসের দাগ? মনে হচ্ছে কেউ থাপ্পড় মেরেছে। ইস রে, কতটা ফুলে গেছে। রিয়াদের কথাতেই সবার দৃষ্টি একসাথে অয়নের দিকে পড়ল। অয়ন বেশ বিব্রত হয়ে যায়। কি বলবে এখন? সবাই তো এখন একসাথে কারণটা জানতে চাইবে। কি উত্তর দিব আমি? আপন মনে ভাবছে অয়ন। অয়নকে বিব্রত দেখে ফারজানা সবটা আজ করতে পারল। ফারজানা পরিস্থিতি বুঝতে পেরে খিলখিল করে হেসে উঠল। সবাইকে উদ্দেশ্য করে ফারজানা বলতে লাগলো, আরে কেউ থাপ্পড় মারতে যাবে কেন? ইফতি আর আয়ান অনেক ফাজলামি করেছে। ইফতি ওপর রাগ হয়ে গিয়েছে, চেহারা লাল হয়ে গিয়েছে ওর। আচ্ছা আয়ান, তুই বরং উপরে যা, মেজাজ গরম আছে তোর। মেজাজ ঠান্ডা হলে নিচে
আসিস কেমন? আমরা পার্টি স্টার্ট করি। অয়ন ফারজানার কথার বিপরীতে কোনো জবাব না দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। সোফায় বসে ড্রিঙ্কস নিচ্ছে অয়ন। এত ড্রিঙ্ক করার পরেও নেশা হচ্ছে না তার। সোফায় একটু হেলে অয়ন চোখ জোড়া বন্ধ করে নেয়। মাথার নিচের অংশের ভিতর হাত রেখে অয়ন চিন্তা করছে। রিহানকে জড়িয়ে ধরার সময় তো ঈশা এমন করেনি। দিব্যি আনন্দের সাথে রিহানকে জড়িয়ে ধরেছিল সে, আর আজ আমি ছুতেই এতটা রিয়্যাক্ট করলো। আমিও যাচ্ছে তাই ভাবছি। রিহান ওর ভালোবাসার মানুষ, আর আমি একটা তৃতীয় ব্যক্তি। ওকে টাচ তো দূরের কথা, ওকে নিয়ে ভাবাটাও আমার অন্যায়। নিজের থেকে বেশি কাউকে মূল্য দিতে নেই, সে অন্য কারো, এটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অনেকটা ছোট, আমি নিজেকে প্রমাণ করেছি, কিন্তু আর না। আজ থেকে নিজের ইচ্ছে মতো করে ভাববো। অধিকার ছাড়া কাউকে নিয়ে ভাবার সময় আমার হাতে নেই। অয়ন বোতলের শেষ প্যাক নিঃশেষ করে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। ব্লেজারটা কাঁধের উপরে ফেলে নিচে নেমে আসতে লাগলো। বাড়ি যেতে হবে তাকে। অয়ন ড্রিঙ্ক করার দৃশ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখল ঈশা। ঈশা অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিঁড়ি দিয়ে নামার সময় অয়ন ঈশাকে দেখতে পেয়ে মাথা নিচু করে তাকে এড়িয়ে বেরিয়ে আসে গ্রিন প্যালেস থেকে। পার্টি ওভার, সবাই এখন চলে যাবে। অয়ন গাড়িতে বসে ড্রাইভারকে বাসিয়ে যেতে বলল। ড্রাইভার অয়নের কথা মতো গাড়ি স্টার্ট করে বেরিয়ে যায়। অয়ন এক দৃষ্টিতে তাকিয়ে আছে দূরই আকাশটার দিকে। আচ্ছা, তার জন্য মনের মধ্যে এমন অদ্ভুত অনুভূতি কেন কাজ করে? তার কিছু হয়ে যাবে, সে কি কোনো বিপদে পড়েছে কিনা তা ভেবে মনের মধ্যে এমন করে ওঠে কেন? আচ্ছা, সে কি আমার চোখের দিকে তাকিয়ে কিছু আজ করতে পারিনি, বুঝতে পারিনি এই মনের ব্যাকুলতা? হয়তো না, কারণ তার মনের মধ্যে অন্য কারোর বসবাস। বাসায় ফিরে অয়ন সোজা নিজের রুমে চলে আসে। অতিরিক্ত মদ্যপানের জন্য অয়নের ঘুম পাচ্ছে অনেক। অয়ন ফ্রেশ না হয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে একটু লেট করে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য বেরিয়ে যায় অয়ন। অফিসে আসতেই চমকে যায় সে। এটা কি হচ্ছে? অয়ন দেখতে পেল অফিসের সামনে থেকে শুরু হয়ে একদম ভিতর পর্যন্ত বেলুন লাগানো আছে। সব থেকে অবাক করার বিষয় হলো সব কয়টি বেলুনের মধ্যে লেখা আছে সরি। অয়ন একটু পরখ করে নিয়ে নিজের কেবিনের দিকে চলে যায়। কেবিনে আস্তে আস্তে অয়ন দেখতে পায় পুরো অফিসে একই বেলুন। অয়ন নিজের কেবিনে বসতেই দেখতে পেল টেবিলের উপর একটা চিরকুট রাখা আছে। অয়ন চিরকুটটা না পড়েই ফেলে দিল। অয়ন ভাবছে অফিসে এমন বেলুন কে লাগিয়েছে। অয়ন চিরকুটটা ফেলে দিতেই দরজার পাশ থেকে মৃদু কণ্ঠে ভেসে আসলো। ঈশা অয়নকে নরম কণ্ঠে বলতে লাগলো, না পড়েই ফেলে দিচ্ছেন? কথাটা অয়নের কানে ভেসে আসতেই অয়ন দরজার দিকে দৃষ্টিপাত করল। ঈশা দাঁড়িয়ে আছে। অয়ন শব্দ করে হেসে ঈশাকে উদ্দেশ্য করে বলল, কাগজের টুকরো পড়ে কি হবে? আবর্জনা আমি বরাবর এড়িয়ে চলি, সেটা কোনো কাগজের টুকরোই হোক বা কোনো নিকৃষ্ট চরিত্রের মানুষ, এইসব আমার কাছে আবর্জনা মাত্র। ঈশা অয়নের রাগ ও অভিমান বুঝতে পেরে অয়নের দিকে একটু এগিয়ে আসে। অয়নও নিজের টেবিলের উপর হেল দিয়ে বসে। ঈশা অয়নের সামনে দাঁড়িয়ে একদম নরম কণ্ঠ নিয়ে বলে, স্যার আই এম রিয়েলি সরি। আপনি আমাকে যা ইচ্ছা হয় বলুন, শাস্তি দিন, তবু আমার উপর রেগে থাকবেন না। আমি কালকে যা যা করেছি তা আমার ভুল ছিল। প্লিজ স্যার ক্ষমা করে দিন। ঈশার কথা শেষ হতেই অয়ন তাচ্ছিল্যকর হেসে উঠল। ঈশা অয়নের এমন হাসির কারণ কিছুটা আঁচ করতে পারছে। অয়ন তাকে অপমান করবে, তবে তা নিয়ে ঈশার মনের মধ্যে কোনো আক্ষেপ নেই। করুক অপমান, তবুও মানুষটার মনটা হালকা হোক। ঈশাকে উদ্দেশ্য করে অয়ন ভীষণ তাচ্ছিল্যতার সঙ্গে বলল, দরদ দেখাতে এসেছেন? ও সরি, দরদ না, আপনি তো এখন নিজে থেকে আমার কাছে এসেছেন, নিশ্চয়ই কোনো নতুন নাটক দেখাতে। আচ্ছা, এই যে সরির বন্যা সৃষ্টি করেছেন, এসব কাকে দেখাতে করেছেন? রিহান দেখলে তো বেচারা হার্ট অ্যাটাক করবে। এইসব নাটক আপনি অন্য কোথাও গিয়ে করুন, কাজে আসবে। আমার সামনে নাটক করে কোনো লাভ নেই। ক্ষমা করে দিন না আমায়, ভুল করেছি তো। কোনটা ভুল, কি ভুল, কিসের ভুল? আমাকে থাপ্পড় মারাটা ভুল ছিল? সবার সামনে আমাকে নর্দমার কীটের সাথে তুলনা করা ভুল ছিল? কপাল আমার। আরে আমি কাল আপনাকে ধর্ষণের জন্য গিয়েছিলাম। আমার উদ্দেশ্য খারাপ, আমি খারাপ। আমার থেকে দূরত্ব বজায় রাখুন, নিজে ভালো থাকবেন। আর সত্যি আমি বুঝতে পারছি না আপনি কিসের জন্য আমাকে সরি বলছেন। আমার জানা মতে আপনি কোনো ভুল বা অপরাধ করেননি। আপনার জায়গায় অন্য যে কেউ থাকলে এমনটাই করত। সরি, আপনাকে জড়িয়ে ধরে আমি ভুল করেছি। আমার ভুল হয়েছে আপনাকে জড়িয়ে ধরাটা।
সত্যি বলতে বিকৃত মানসিকতার মানুষ তো আমি, কন্ট্রোল হয় না। অয়ন কথাগুলো ভীষণ চিৎকার করে বলল। ঈশার মাথা নিচু করে আছে, কিছু বলার সাহস নেই তার। কি বা বলবে, বলার মতো বাকি কিছুই নাই। ঈশা একটু নিশ্চুপ হয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, আমি সবটা পরে জানতে পেরেছি, ফারজানা আমাকে সব বলেছে। আমি সবটা জানতে পেরেছি, আপনার রাগ ভাঙাতে এমন করেছি, নাটক করতে নয়। অয়ন বসা থেকে উঠে দাঁড়িয়ে ঈশার দিকে একটু ঝুঁকে বলতে লাগলো, হয়েছে রাগ ভাঙানো, এখন আসতে পারেন। ধন্যবাদ। যাব না আমি, আগে বলুন আমাকে ক্ষমা করেছেন কিনা, তারপর যাব। তাই না? বুঝেছি, আপনি কি করলে যাবেন। কথাটি শেষ করতে অয়ন ঈশার হাত চেপে ধরে। ঈশা ভীষণ অপ্রস্তুত, অবাক হয়ে যায়। অয়ন ঈশার হাত ধরে টানতে টানতে দরজার দিকে নিয়ে গিয়ে হ্যাচকা টান দিয়ে রুম থেকে বের করে দেয় ঈশাকে। ফার্দার আমার কেবিনে আসার আগে 10,000 বার চিন্তা করবেন। গেট লস্ট। ঈশা ছলছল চোখে তাকিয়ে আছে অয়নের দিকে। অয়ন দরজাটা বন্ধ করে দিয়ে নিজের চেয়ারে এসে বসলো। আপন মনে বলছে অয়ন, অয়ন চৌধুরী মনে সবার জায়গা হয় না। নিজে না চাইতেও ভুল করে আপনাকে নিজের করতে চেয়েছি, কিন্তু আপনি বরাবর আমাকে আঘাত করে এসেছেন। নিজেকে আপনার কাছে ছোট করেছি, আপনার থেকে দূরত্ব তৈরি করতে চেয়েছি, ভুলে থাকতে চেয়েছি আপনাকে, কিন্তু তবু কেন জানি আপনার ক্ষতি হবে, আপনার বিপদ হতে পারে, এইটা ভেবে পাগলের মতো ছুটে যাই আমি। নিজের সবটা দিয়ে চেষ্টা করি যাতে আপনি সেফ থাকুন, ভালো থাকুন, কিন্তু তারপরও আমার জন্য আপনার অপমানটাই থাকে। কত বোকা আমি, যার মনে অন্য কারোর বসবাস, তাকে কি নিজের করে পাওয়া যায়? আবার আসছে নাটক করতে। ঈশা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? নূরের কথা ঈশার হুঁশ ফিরে। চোখের জলটা মুছে ফেলে ঈশা। নূরের দিকে তাকিয়ে মৃদু হেসে জবাব দেয় ঈশা, না তেমন কিছু না। অয়ন স্যার কি কিছু বলছে তোকে? ঈশা চুপ করে দাঁড়িয়ে আছে। ঈশাকে নিশ্চুপ দেখে নূর একটু অপেক্ষা করে, আবারও বলতে লাগলো, আরে স্যার তো ভীষণ স্ট্রিক্ট, তাই হয়তো তোর সাথে রাগারাগি করেছে। একটু মন দিয়ে কাজ কর, ভুল করিস না, তবে আয়ন স্যার কিছু বলতে পারবে না তোকে। কাজে ভুল করার জন্য অয়ন তো আমাকে কখনোই কিছু বলে না, আর কাজের জন্য রাগ দেখালে আমি কখনো কষ্ট পেতাম না। আমি তো ভুল করেছি, অনেক বড় ভুল করে ফেলেছি, তাই কষ্ট পাচ্ছি। ঈশা নিজের ডেস্কে বসে কাজ করতে লাগলো। অয়নের জন্য মনটা খারাপ তার। অয়নের আঘাতটা হয়তো একটু বেশিই হয়ে গেছে। অয়ন অফিস শেষ করে বাড়িতে যাবে। অফিস থেকে বের হতেই অয়ন দেখতে পেল রিহান, ঈশা ও আরও একটা মেয়ে অফিসের সামনে দাঁড়িয়ে গল্প করছে। অয়ন ওদের দিকে না তাকিয়ে নিজের গাড়িতে বসলো। গাড়ি স্টার্ট করতেই অয়নের গাড়ির সামনে এসে দাঁড়ায় ঈশা। অয়ন ব্যাকিয়ার দিতেই ঈশা চিৎকার করে বলতে লাগলো, পেছনে যাওয়া যাবে না, যেতে হলে আমার উপর দিয়ে চলে যান। অয়ন পিছন দিকে তাকিয়ে দেখে সত্যিই তো গাড়ি তো ঘোরানো যাবে না। ঈশার কাণ্ড দেখে অয়নের বেশ রাগ উঠল। এই মেয়ে আসলে চাইটা কি? অয়ন রাগে গজগজ করতে করতে গাড়ি থেকে নেমে আসলো। ঈশা একটা আঙ্গুল মুখে দিয়ে মাথা নাড়ছে আর হাসছে অয়নের দিকে তাকিয়ে। অয়নের তো রাগ এবার চরম পর্যায়ে। অয়ন ঈশাকে গম্ভীর কণ্ঠে বলল, এসবের মানে কি? কোন সবের? এই যে আমার পথ আটকে রেখেছে কেন? কি চাই আপনার? আমার তো তেমন কোনো চাওয়া নেই, শুধু আপনার থেকে একটু ক্ষমা চাই। করে দিন না ক্ষমা, আমিও দায় মুক্ত হয়ে যাই। জানেন আপনার এই রাগী ফেসটা একটুও সহ্য হয় না আমার, আপনার সাথে রাগ করা যায় না। অয়ন মৃদু হেসে বলল, মানুষের কত রূপ, তাই না? এই মুখে অপমান করতে পারে, আবার এই মুখে ন্যাকামি। শুনুন মিস্টার অয়ন চৌধুরী, আমি কিন্তু কিছু বলছি না বলে এটা ভেবে নেবেন না যে আমার রাগ নেই। মাথা গরম হয়ে গেলে খারাপ কিছু বলে হবে, তাই না? কথাটা শেষ করতেই অয়ন ঈশার কোমর শক্ত করে ধরে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে। ঈশা পুরো থ হয়ে গেল অয়নের ব্যবহারে। রাগের কারণে চোখ জোড়া লাল হয়ে আছে অয়নের গরম নিঃশ্বাস পড়ছে ঈশার মুখের উপর। ঈশার ভীষণ অদ্ভুত লাগছে সব কিছু। অয়ন ঈশার ঠোঁটের দিকে কিছুটা সময় তাকিয়ে থেকে হুট করে ঈশাকে এক সাইডে নিয়ে যায়। দেয়ালের সাথে ঈশার হাত চেপে ধরে কাপা গলায় বলছে, কি ভেবেছেন আপনাকে আবার জড়িয়ে ধরবো, গালে চুমু খেতে খেতে বলবো ঠিক আছে, ক্ষমা করে দিয়ে আপনার ভালোবাসতে শুরু করব? জীবনেও না। আপনার মতো মেয়েকে অয়ন চৌধুরী জাস্ট ঘৃণা করতে পারে। ভালোবাসা বা দয়া কোনোটাই আপনার জন্য আমার আসে না।
লাস্ট ওয়ার্নিং, আমার কাছে আসার ভুলেও চেষ্টা করবেন না। ব্লাডি মাইন্ডেড ওমেন। কথাটা শেষ করেই অয়ন ঈশাকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে বসে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ঈশা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে অয়নের চলে যাওয়ার দিকে। কি হয়ে গেল তা ঈশা কিছুই বুঝতে পারল না। ঈশার ঘোর কাটে নূরের কথায়। নূর এসে ঈশাকে উদ্দেশ্য করে বলে, এই ঈশা, কি হয়েছে? ঈশা একটু নড়ে উঠে আমতা আমতা করে বলল, কই কিছু না তো। উফ গড, এই মেয়েটা পাগল হয়ে গেছে মনে হয়। আচ্ছা শোন, আমি আর রায়হান চলে যাচ্ছি, তুই কি আমাদের সাথে যাবি? হ্যাঁ, কিন্তু অয়ন স্যার কোথায় গেল? উনি কি চলে গেছে? এ আল্লাহ, না শোনা, উনি এখনও তোমার অপেক্ষায় বসে আছেন। কোথায় ছিলে এতক্ষণ? উনি তো সে কখন চলে গেছে। অয়ন বাসার সামনে এসে গাড়ি পার্ক করে বাড়ির ভিতরে চলে আসে। বাড়িতে আসতেই অয়ন বেশ চমকে যায়। অয়ন বাসায় আসতেই দেখতে পেল ঈশার বাবা মাকে। হঠাৎ অয়নের বাসায় তাদের উপস্থিতি অয়নকে ভাবিয়ে তুলল। অয়ন অবাক চোখে তাকিয়ে আছে সবার দিকে। অয়নকে দেখতে পেয়ে সবাই হাসি মুখে তাকায় তার দিকে। অয়ন তাদের দিকে কিছুটা এগিয়ে আসতেই অয়নের মা বলে ওঠে, ওই তো অয়ন চলে এসেছে। অয়ন ভদ্রতার সহিত ঈশাকের বাবাকে সালাম জানিয়ে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করল, আঙ্কেল কেমন আছেন আপনি? ঈশার বাবা মৃদু হেসে বলল, হ্যাঁ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি ভালো আছি আমি। এতক্ষণ তোমার বিয়ের কথা হচ্ছিল। ও আচ্ছা, তুমি অফিস থেকে এসেছো, এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও, কাল কথা বলবো তোমার সাথে। অয়ন একটু অবাক হয়ে বলল, ঠিক আছে আঙ্কেল। অয়ন সকলের সামনে থেকে চলে আসে নিজের রুমে। রুমে এসে অয়ন সোফায় ধপাস করে বসে পড়ে। ঈশার বাবা কথাগুলো ভাবাচ্ছে অয়নকে। হঠাৎ আজ এলেন ওনারা, আবার বলল কাল কথা হবে, বিষয় কি জানতে তো হবেই আমায়। অয়ন ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে আছে, খাবার খাচ্ছে আর মনে মনে ভাবছে কাউকে কি জিজ্ঞাসা করবো কিনা, কিন্তু জিজ্ঞাসা করাই বা উচিত কিনা সেটা ভাববার বিষয়। অয়ন খাবার শেষ করতে অয়নেরকে উদ্দেশ্য করে তার বাবা বলছে, আজ ঈশার বাবা মা এসেছে, দেখেছিস তো তুই? জি দেখেছি, আর কথাও তো বলেছি। ওনারা কাল আবার আসবে। ও। অয়নের শান্ত উত্তরে সন্তুষ্ট না তার বাবা। উনি আবারও বলতে লাগলেন, কেন ঈশার বাবাকে আজ ইনভাইট করা হয়েছে জানিস তুই? কেন বাবা? ওনার মেয়ে ঈশাকে তো তুই চিনিস, তোর অফিসেই কাজ করে। ঈশাকে আমাদের বেশ পছন্দ হয়েছে, ওকে আমাদের বাড়িতে নিয়ে আসতে চাই। মানে? তোর বউ করে ঈশাকে এখানে নিয়ে আসতে চাই। অয়ন কথাটা শুনতেই ভীষণ অবাক হয়ে যায়। এ কি বলছে বাবা? ঈশাকে বিয়ে করব আমি? হাউ ইটস পসিবল? ঈশার মতো মেয়েকে আমি নিজের জীবনের সাথে কোনো মতেই জড়াতে চাই না। ঈশা রিহানের সাথে থাক, ভালো থাক, সুখে থাক। ভালোবাসায় পূর্ণতা জরুরি। আমি চাই না আমার মতো অন্য কারো ভালোবাসা অপূর্ণ থাকুক। কিন্তু এই কথাটা এখানে বলে কোনো লাভ হবে না। এই কথাটা ঈশার সামনে বলতে হবে। ও মেয়ে হয়েছে বলে ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার ওর নেই। এতদিন রিহান, এখন আবার আমি। আসুক কাল, ভালো করে বুঝিয়ে দিব। অয়ন নিজেকে একটু শান্ত করলো, শান্ত গলায় বলল তার বাবাকে, তোমাদের পছন্দ হলে আমার অমত নেই। অয়নের কথা শুনে সবার মুখে আনন্দের হাসি উকি দেয়। অয়ন খাবার টেবিল থেকে উঠে নিজের রুমে চলে আসে। বিছানার উপর বসে আনমনে ভাবছে অয়ন ঈশার কথা। কি করে ঈশা ভাবতে পারলো আমি ওকে বিয়ে করব? আমার কি বিন্দুমাত্র মান সম্মান নেই নাকি? যেই মেয়ে রাস্তার ভিতর অন্য কাউকে জড়িয়ে ধরে ন্যাকামো করতে পারে, তার চরিত্র কি আমার জানা আছে। আর তার থেকেও বড় কথা হলো, ঈশার মতো একজনকে আমি চেয়েছি ঠিক, তবে এখনকার ঈশাকে নয়। আমি সে আগের ঈশাকে চাই, যে ঈশা ভার্সিটিতে এসে সবার আগে আমার খোঁজ নিত, যে ঈশার ডায়েরিতে আমাকে নিয়ে না বলা হাজারটা কথা থাকতো, যে ঈশা অফিসে এসে সবার আগে আমার চেম্বারে আসতো। কথাগুলো ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলল অয়ন। সেদিন আর কখনো ফিরবে না, আর না ঈশা আমার হবে। এসব কি বলছো মা? অয়ন চৌধুরীর মতো একটা বেয়াদব ছেলে, যার ভিতর বিন্দুমাত্র লজ্জাবোধ নেই, যে লোকটা একটা নারীকে সম্মান করতে জানে না, যার মধ্যে অহংকার রয়েছে, তাকে আমি কখনো নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না মা। আর এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। ঈশার কথা শেষ হতেই ঈশার বাবা ঈশাকে উদ্দেশ্য করে বললেন, অয়নের সাথে তোর কি হয়েছে তা আমার জানা নেই, কিন্তু মা, অয়নের মতো ভালো ছেলে আর একটাও দেখিনি আমি।
ও হয়তো উগ্র মেজাজি, কিন্তু মনের দিক থেকে ভীষণ ভালো একটা ছেলে। আমার মতো হলো তোদের ভিতর যেই ঝামেলা তৈরি হয়েছে তা মিটিয়ে নেওয়া ভালো। অয়ন যা করেছে তার জন্য আমি বলবো ভুল মানুষ করে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, তাই বলে কি কাউকে একটা সুযোগ পাবে না? আর কি বলবো, বাকি সব তোর সিদ্ধান্ত। ঈশা তার বাবার কথাটা শুনে একটু নিশ্চুপ হয়ে যায়। সেটাই তো, অয়নকে একটা সুযোগ দেওয়া উচিত, কিন্তু এতটা বাজে ব্যবহার যে আমায় করছে তাকে কি করে ক্ষমা করে দেই? ঈশাকে চুপ দেখে তার বাবা তাকে প্রশ্ন করলো, কিরে চুপ করে আসিস যে, কিছু তো বলবি? তোমরা যা ভালো বোঝো তাই করো। সকাল হতেই অয়ন বিছানা থেকে উঠে যায়। অফিসে যাবে না আজ, তাই একটু লেট করে ঘুম থেকে উঠতে চেয়েও সে পারেনি, কারণ কেউ একজন কল করে অয়নের ঘুমের 12টা বাজিয়েছে। অয়ন চোখ কসলাতে কসলাতে ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল রিয়াদের কল এসেছে। অয়ন কলটা পিক করতেই ওপার থেকে রিয়াদ বলতে লাগলো, অয়ন তুই কোথায় আছিস রে? এই সময়ে কোথায় থাকার কথা, আমার নিজের রুমেই তো আছি। আরে আমি সেটা বলিনি, শোন না, আজ রাতে পার্টি আছে, আসবি তুই? আজ রাতে? আজ রাতে। ওকে, ডান। কিন্তু সেটা এত সকালে কল করে জানানোর প্রয়োজন হলো কেন? পরেও তো বলতে পারতিস। সেটা বলা যেত, সবার প্রথমে জানাতে ইচ্ছে করলো, তাই আর কি কল করেছি। ওকে। আরও কিছুটা সময় কথা বলার পরে অয়ন ফোনটা রেখে দিল। এই রিয়াদ বড় অদ্ভুত একটা মানুষ। ওর কাজ কোনোটাই আমাকে সন্তুষ্ট করতে পারে না। না চাইতেও ওকে সন্দেহ হয় আমার। অয়ন আর কিছু না ভেবে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে অয়ন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে একা। বৃষ্টি হচ্ছে বাহিরে, একটা শীতল বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে অয়নকে। এই বাতাস আর বৃষ্টি অয়নকে বাধ্য করে অতীতের পাতায় চোখ বুলাতে। সে অতীতের কথা মনে পড়ছে অয়নের, যা সে খুব যত্নে লুকিয়ে রেখেছে নিজের ভিতর। আনমনে নিজের রুমে বসে আছে ঈশা। জীবনেও কখনো কাউকে নিয়ে ভাবেনি সে। বরাবর নিজের আত্মসম্মান, ক্যারিয়ার, লাইফ নিয়ে ভেবে আসা ঈশা আজ অয়নকে নিয়ে ভাবছে বেশ ভালো লাগছে। আজ বললে ভুল হবে। সে ভার্সিটিতে থাকাকালীন ঈশা অয়নকে চিনত, তবে অতটাও না। একদিন একটা ছেলের সাথে সিনিয়র এক আপুর ঝামেলা হয়, সেখান থেকে অয়নের সাথে তার পরিচয়। অয়ন রোজ ভার্সিটির সামনে দিয়ে যাতায়াত করত বিধায় তাকে রোজ দূর থেকে এক দৃষ্টিতে দেখত সে। ভালো লাগা কাজ করতো অয়নকে দেখে। উজ্জ্বল ফর্সা চেহারার মধ্যে পিঙ্ক কালারের ঠোঁট জোড়া অয়নের সৌন্দর্যকে করেছে পরিপূর্ণ। এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিল অয়ন, যার ব্যক্তিত্বে মুগ্ধ ছিল ঈশা। অয়নের অফিসে চাকরি পাবার জন্য কতটা কষ্ট করতে হয়েছে তাকে তার বলার অপেক্ষা রাখে না। সব ঠিকঠাকই ছিল। হঠাৎ করেই অয়ন কেন জানি বদলে যায়, কেন যেন হঠাৎ করেই ভীষণ বাজে ব্যবহার করতে থাকে তার সাথে। আর কি কি অয়ন করেছে তা তো দেখলেনি। ঈশা ভাবনা বাদ দিয়ে জানালাটা খুলে দিল। বৃষ্টি শেষ হয়ে গেছে। কিছু সময় যেতেই ঈশার রুমের সামনে এসে হাজির হয় রিয়ান। রিয়ান এসে ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু কি করিস? রিয়ানের কথা শুনে ঈশা মুখ ঘুরিয়ে পিছন ফিরে তাকাতেই দেখতে পেল তার ছোট ভাই দাঁড়িয়ে আছে। ঈশা মৃদু হেসে রিয়ানকে বলল, ওখানে দাঁড়িয়ে থাকবি, ভেতরে আয়। রিয়ান দৌড়ে এসে ঈশার পাশে বসে পড়ল। যদিও রিয়ান ঈশার সৎ ভাই, তবে সেটা বোঝার কোনো উপায় নেই। রিয়ান সবসময় ঈশাকে নিজের আপন বোনের মতো করে ভালোবাসে, আর ঈশাও রিয়ানকে নিজের আপন ভাইয়ের মতো স্নেহ করে। যদিও রেহেলা বেগমের সাথে ঈশার সম্পর্ক অতটা ভালো নয়। রিয়ান ঈশার চোখ বরাবর প্রশ্নসূচক দৃষ্টিপাত করে বলল, আচ্ছা আপু, ওই ছোট লোকটাকে তুই কি সত্যি বিয়ে করবি? রিয়ানের কথা শুনতেই ঈশার হাস্যোজ্জ্বল চেহারাটাই কালো মেঘে ঢেকে যায়। ঈশা কিছুটা থমকে গেছে। রিয়ান আবারও বলতে লাগলো তার বোন ঈশাকে, আপু এমনিতেই, কিন্তু ওই লোকটা দেখতে ভালো, কিন্তু উনি আসলে তো যোগ্য না। তুই কিন্তু এর থেকেও ভালো কাউকে ডিজার্ভ করিস। কথাটা কানে আসতেই খিলখিল করে হেসে ফেলল ঈশা। এতটুকু একটা পিচ্ছি মানুষ আমি কি ডিজার্ভ করি তা আমার থেকেও ভালো জানে। ঈশা তার ভাইয়ের গাল ঝোড়া ধরে আলতো করে টান দিয়ে বলল, অনেক পেকেছিস তুই, দাঁড়া, তোর একটা ব্যবস্থা করতে হবে। দুই ভাই বোনের কথার মাঝে চলে আসে ঈশার মা রেহেলা বেগম। উনি এসে কিছু গহনা ও শাড়ি দিয়ে যায় ঈশাকে। ঈশা শাড়িটা হাতে নিয়ে তার মাকে কিছু জিজ্ঞাসা করার আগেই
উনি চেঁচিয়ে বলতে লাগলেন, কোনোভাবেই তুই অয়নের সাথে কথা ঝামেলা করে বিয়েটা না ভেঙে দিবি না। ওই যা করছে করুক, পুরুষ মানুষ এরকম করেই থাকে, তোর শ্বাস সহ্য করতে হবে। রেহিলা বেগমের কথা শুনে ঈশার পুরো অবাক হয়ে যায়। এসব কি বলছে মা? ঈশা ভীষণ রাগ নিয়ে তার মাকে উদ্দেশ্য করে বলে, কেন সব সহ্য করতে হবে? ওরা পুরুষ, আমরা নারী। ওরা মানুষ আর আমরা পশু, তাই তো? ওদের কষ্ট আছে, আমাদের নাই? ঈশার কথা শেষ করার আগেই রেহিলা বেগম কর্কশ গলায় বলল ঈশাকে, আত্মসম্মান, জেদ, অপমান বোধ এই সবেরই জন্য তো আর আমি এত ভালো একটা ছেলের হাত ছাড়া করতে পারি না। তোর বিয়ে ওর সাথেই হবে, আর এটাই ফাইনাল। ঈশার কোনো কথা শোনার প্রয়োজন বোধ করল না রেহিলা বেগম। ঈশা চুপ করে আছে, কি বলবে? তার মায়ের ভাবনা চিন্তা তো আর বদলানো যাবে না। তবে নিজের আত্মসম্মান কখনো বিসর্জন দেয়া চলবে না তার। সন্ধ্যার দিকে ঈশার বাবা মা সহ ঈশা উপস্থিত হয় অয়নের বাসায়। অয়ন নিজের রুমেই ছিল, কিছু ফাইলপত্র নিয়ে ঘাটাঘাটি করছে সে। ঈশার বাবা মা আসতেই ফারজানা অয়নের রুমে দৌড়ে চলে আসে। অয়নের রুমে এসে ফারজানা হাঁপাতে হাঁপাতে অয়নকে উদ্দেশ্য করে বলল, ওই আয়ান, তোর বউ চলে এসেছে। ফারজানার হাস্যোজ্জ্বল মুখের কথাটা অয়নের কানে আসতে অয়ন ফাইলের ভিতর থেকে মুখটা তুলে ফারজানার দিকে দৃষ্টিপাত করলো। অয়ন ফাইলটা হাত থেকে টেবিলের উপর রেখে ফারজানার দিকে একটু এগিয়ে আস্তে আস্তে বলল, কে এসেছে? তোর হবু বউ। হাউ ফানি। আচ্ছা, এখানে ঈশার আসার কি দরকার ছিল? মানে কেন আসলো? কেন আসবি না? তোর বাবা ওদেরকে সবাইকে আসতে বলেছে। ও আচ্ছা, রেডি হয়ে নিচে আয়, তোর জন্য সবাই অপেক্ষা করেছে। অয়নের কথাগুলো ফারজানার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি করে দিল। সত্যি কি আয়ান ঈশাকে বিয়ে করতে চায়? ওর কথা ধরো অনুযায়ী তো অন্য কিছু মনে হচ্ছে আয়ান বেশ বিরক্ত ঈশার আশায়। ফারজানা আর কিছু না বলে অয়নের রুম থেকে বেরিয়ে যায়। অয়ন নিজের রুমের দরজা বন্ধ করে রেডি হচ্ছে। আজ ঈশাকে আদর করে নিজের জায়গাটা বুঝিয়ে দিব। সামান্য একটু দয়া দেখানো যায় তাকে, এর বেশি কিছু চিন্তা করা যায় না ঈশাকে নিয়ে, এটাই বোঝাতে হবে। আপন মনে কথাগুলো ভেবে মিটমিটিয়ে হাসছে অয়ন। রেডি হয়ে নিচে আসলো অয়ন। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে অয়নের চোখ পড়ে ঈশা ও তার পুরো পরিবারকে। অয়নকে তারা দেখতে পেয়ে প্রচন্ড খুশি হলো। আর খুশি হবে নাই বা কেন? অল্প বয়সে যে বেশ নাম করে ফেলেছে সে। অয়ন তাদের দিকে বাঁকা হাসি দিল। ঈশাও যে অয়নের দিকে তাকায়নি এটা কিন্তু না। অয়নকে বেশ সুন্দর লাগছে পাঞ্জাবিতে, যে কারো দৃষ্টি কাড়বেই অয়নের সৌন্দর্য। ঈশা কয়েক মিনিটের জন্য অয়নের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে। ঈশার ঘোর কাটে অয়নের কথা শুনে। অয়ন সবাইকে বেশ স্বাভাবিক কণ্ঠে সালাম জানিয়ে বলল, কেমন আছেন আঙ্কেল? আপনার শরীর এখন ঠিক আছে? মেডিসিন টাইমলি নিচ্ছেন তো? ঈশার বাবার কাছে বরাবরই অয়ন সুপাত্র। অয়নের সবকিছুই বারবার তাকে মুগ্ধ করে। অয়নের দিকে মুচকি হেসে ঈশার বাবা উত্তর দেয়, ভালো আছি আমি। ঈশার বাবা কথা শেষ করতেই অয়নের বাবা বলল, আচ্ছা, তাহলে আসল কথায় আসা যাক। আসল কথা হলো আমরা সবাই চাই অয়ন আর ঈশা এক সাথে নিজেদের জীবন কাটাক। আমরা চাই আমাদের মেয়েকে আপনাদের দিয়ে আপনার ছেলেকে আমাদের করে নিতে। ঈশার বাবা কথা শেষ করতে অয়ন সবাইকে অবাক করে দিয়ে বেশ কর্কশ করায় বলল, ওয়েট, আমার কিছু কথা আছে, যদি অনুমতি দিন তো বলতে পারি। ঈশার বাবা মুচকি হেসে জবাব দিল, হ্যাঁ বলো অয়ন, কি বলতে চাও? আসলে আঙ্কেল, আমি চাই ঈশার সাথে একটু একান্তে কিছু কথা বলতে, যদি আপনারা অনুমতি দেন তো। অয়নের কথা শুনে ঈশার বাবার মুখটা মলিন করে ফেলে। অয়ন তার মুখ মলিন দেখে নিজে একটু চুপসে যায়। আমার কথায় কি ওনারা আঘাত পেল মনে ভাবছে অয়ন। হঠাৎ ঈশার বাবা হাহা করে হেসে বলল, আরে মন খারাপ করলে নাকি বাবা? আমি তো তোমার সাথে একটু মজা করে মুখটা মলিন করেছি। বর্তমানে এটা একটা সাধারণ বিষয়, যাও কথা বলে নাও। অয়ন বসা থেকে উঠে দাঁড়ালো। ঈশার দিকে দৃষ্টিপাত করতে ঈশা ভারী কণ্ঠে বলতে লাগলো, আমার তেমন কোনো ব্যক্তিগত কথা নেই আপনার সাথে, তাই যা আপনি আমাকে বলতে চান সেটা সবার সামনেই বলতে পারেন। ঈশার কথা শুনে অয়ন একটু অপ্রস্তুত হয়ে যায়। প্রথমত অয়নের কথাটা যদি সবার সামনে বলার মতো হতো তবে কি আলাদাভাবে কথা বলার অনুরোধ করতো নাকি সে? অয়ন রাগকে কন্ট্রোল করে ঠোঁটের কোণে
মিছক হাসির রেখা টেনে ঈশাকে উদ্দেশ্য করে বলল, সব কথা তো আর সবার সামনে বলা যায় না, আর তুমি তো আমার স্ত্রী হবেই, তাই এভাবে আমার কথার অবাধ্য হওয়া উচিত না, তাই না বলো? অয়নের শান্ত কণ্ঠে ঈশা বেশ বুঝতে পারছে কোনো ঝড় নিশ্চয়ই অপেক্ষা করছে তার জন্য। তা না হলে অয়ন আমি তার সাথে কথা না বলতে চাওয়ার পরেও এতটা শান্তিতে কথাও নেই বলতেন না, এমনকি বলতে পারেনও না। ঈশাকে নিশ্চুপ দেখে তার বাবা একটু গম্ভীর কণ্ঠে বলল, ঈশা, অয়ন বলেছে তাই কর। অয়ন একটু মুচকি হেসে ওখান থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসে। ঈশাও কিছুটা বাধ্য হয়ে অয়নের পিছন পিছন তার রুমে চলে আসে। ঈশা রুমে ঢুকতেই অয়ন ধপাস করে দরজাটা বন্ধ করে দেয়। দরজা বন্ধের শব্দে ঈশা কেঁপে ওঠে অজানা ভয়ে। অয়ন দরজা বন্ধ করে ঈশার চোখের দিকে তাকিয়ে আছে। ঈশা দরজার কাছে ছুটে চলে আসে, কাপা কাপা গলায় অয়নকে উদ্দেশ্য করে বলে, এসব কি? দরজা বন্ধ করলেন কেন? অয়ন বাঁকা হেসে জবাব দিল ঈশাকে, যা বন্ধ করতেই ভয় পেয়ে গেলে? উফ, যখন কিছু করব তখন কি করবে? মানে? অনেক কিছু করব। কথাটা শেষ করতেই অয়ন ঈশার দিকে এগিয়ে যায়। ঈশা এক পা দুপা করে পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে লেপটে যায়। ঈশা ছলছল চোখে তাকিয়ে আছে অয়নের দিকে। অয়ন ঈশার কোমরে হাত দিতে ঈশার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। অয়ন ঈশার চোখে জল দেখে সজোরে চেপে ধরে তার কোমর। ঈশা চোখ বন্ধ করে ঠোঁটজোড়া আলগা করে ফিসফিস করে বলছে অয়নকে, প্লিজ অয়ন, আমাকে এখন যেতে দিন। বিশ্বাস করুন, আমি এসব কোনোভাবেই সহ্য করতে পারছি না। বড্ড অসহ্য লাগছে আমার, প্লিজ। অয়ন ঈশার কথা শুনে রাগে ফেটে পড়ে। ঈশার কোমর ধরে স্লাট করে নিজের কাছে টেনে নেয় অয়ন। ঈশা এখনো চোখ বন্ধ করে আছে, হাত জোড়া দিয়ে অয়নকে আটকাতে চেষ্টা করছে। অয়ন ঈশার কানের কাছে ফিসফিসিয়ে বলছে, এখন না করে দিলে হবে? বিয়ে তো আমাদের হবেই, তখন তো নিজের ইচ্ছে মতো ভোগ করতে পারবো, তবে এখন কেন নয়? অয়ন প্লিজ, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার প্রতিটা স্পর্শে আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমি কিছুতেই আপনাকে মানতে পারছি না, প্লিজ। অয়ন ঈশার চুলগুলো মুঠো বন্দি করে ঈশাকে নিজের সাথে চেপে ধরে চিৎকার করে বলতে লাগলো, মানতে কি করে পারবি তুই? তোর মনের মধ্যে তো রিহানের বসবাস। রাস্তায় যখন জড়িয়ে ধরে আদর বিনিময় করিস, অসুস্থ বাবাকে হাসপাতালে ফেলে, তখন তো দিব্যি ভালো লাগে, শান্তি লাগে তখন। আর আমি টাচ করলে অসহ্য যন্ত্রণা হয়। ঈশা অয়নের এমন ব্যবহারে ভীষণ অবাক হচ্ছে। ঈশা অয়নকে উদ্দেশ্য করে বলল, চুলগুলো ছাড়ুন প্লিজ, আমার কষ্ট হচ্ছে ভীষণ। আর বিশ্বাস করুন, আমি রিহানকে জড়িয়ে ধরিনি, আর না আমাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক আছে। প্লিজ অয়ন, প্লিজ। শাট আপ, ওকে? আমি নিজের চোখে দেখেছি সব। আর কত নাটক তুই করবি বল? একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছিস। এতটুকু খারাপ লাগছে না তোর? এই একটা দেহ কতজনকে দিবি তুই? কতজনকে বল? অয়নের রাগ মিশ্রিত চিৎকার করার কণ্ঠ ঈশাকে মারাত্মকভাবে আঘাত করে যাচ্ছে। ঈশা অয়নের চোখের দিকে তাকিয়ে বলল, আমার এই একটা দেহ একজনের জন্য। হাজার জনের সাথে অবৈধ সম্পর্কে জড়ানো আমার কাজ না। ভুলে যাবেন না, আমি বাজারের কোনো পতিতা মেয়ে না যে যেমনভাবে ইচ্ছা হয় তেমনভাবে আমাকে ছোট করে যাবেন আর আমি নীরব থাকবো। অয়ন বিকট শব্দে তাচ্ছিল্যকর হাসি দিয়ে ঈশাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তাই নাকি? তবে এই দেহটা তো রিহানের জন্য বরাদ্দ করে দিয়েছিস, তবে আমাকে কেন তোদের এই নোংরা খেলায় জড়াচ্ছিস? কেন বিয়ে নামক একটা পবিত্র সম্পর্কে ঘৃণায় পতিত করছিস? উত্তর দে আমায়। ঈশা কান্না ভেজা কণ্ঠে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই না, ঘৃণা করি আপনাকে, আর এটাই সত্যি। কিন্তু পরিবারের মুখের দিকে তাকিয়ে এখানে এসেছি, ভেবেছি একটা সুযোগ আপনাকে দেব, কিন্তু আপনি প্রমাণ করে দিলেন আপনি সুযোগ পাওয়ার অযোগ্য। কথাটা শেষ হতেই অয়ন ঈশাকে এক ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দেয়। এক পা বিছানার উপর রেখে ঈশার দিকে ঝুঁকে বলল, আমাকে কি সুযোগ দিবে তুমি? আর ঘৃণা আমায় করবে কি? ঘৃণা করি আমি নিজেও, তাও তোমায়। ঈশা বিছানা থেকে ওঠার চেষ্টা করতেই অয়ন ঈশাকে হ্যাচকা টানে বিছানা থেকে তুলে দাঁড় করায়। ঈশা কাঁদছে অয়নের এমন ব্যবহারে। ঈশার চোখের জলের দিকে অয়নের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। রাগে চোখগুলো জলজল করছে অয়নের। অয়ন ঈশার বাহুজোড়া শক্ত করে চেপে ধরে ঈশাকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলছে, আপনার মতো একটা নির্লজ্জ বেহায়া মেয়েকে বিয়ে তো দূর, আমার পাশে বসার অনুমতিও আমি দিতে পারি না। সো নিচে গিয়ে সবাইকে বলে দিবেন যে আপনার এই বিয়েতে মত নেই। আশা করি বুঝতে পেরেছেন সব। ঈশা অয়নের
কথার কোনো জবাব দিল না, বরং শুধুমাত্র হ্যাঁ সূচক মাথা নাড়ল সে। অয়ন ঈশার বাহুজোড়া ছেড়ে দিল। ঈশা চোখের জলটা মুছে নিল। অয়নের প্রতিটা কথার আঘাত ঈশার হৃদয়কে রক্তাক্ত করেছে। বুকের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ঈশার, কিন্তু অয়নকে কিছু বলা বা তার দিকে দৃষ্টিপাত করার শক্তি ঈশার শরীরে নেই। একটা হেরে যাওয়া মানুষের ন্যায় অয়নের রুম থেকে মাথা নিচু করে বেরিয়ে যায় ঈশা। অয়ন ঈশার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। ঈশা রুম থেকে বেরিয়ে যেতে অয়ন নিজের রুমের দরজাটা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে অয়ন ধপাস করে বসে পড়ে সোফায়। চুলগুলো বড় থাকায় সবগুলো চুল এসে পড়লো অয়নের মুখের উপর। চুলগুলো অয়ন ভাঁজ করে সোফায় হেল দিয়ে বসে। চোখ জোড়া লাল বর্ণ হয়ে আছে তার। আজ ঈশাকে সে চিরদিনের মতো হারালো। আজকের পর হয়তো বা কোনোদিনও ঈশা আমাকে খুঁজবে না, আর হয়তো সরি বলতে আসবে না সে। আমাকেও সহ্য করে নিতে হবে সে অন্য কারোর। বিশ্বাস করো ঈশা, তোমাকে কষ্ট দিতে আমি চাইনি। শুধু একটা প্রশ্ন আমার, কেন তুমি 3টি জীবন নষ্ট করে দিতে চাচ্ছ? রিহানের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? কি জন্য আমাকে বারবার আঘাত করো তুমি? সত্যিই বুঝতে পারি না আমি। আপন মনে কথাগুলো বলছে অয়ন। চোখের সামনে যেন আধার নেমে এসেছে তার। চোখ জোড়া ক্লান্ত। ঈশা অয়নের রুম থেকে বেরোতেই সবাই ঈশার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝতে চাচ্ছে সবাই তাদের কি কথা হলো। ঈশাকে দেখে বেশ অন্যরকম লাগছে। চোখ জোড়া ফুলে উঠেছে ঈশার। ঈশা নিচে আসতেই তাকে উদ্দেশ্য করে অয়নের বাবা বলতে লাগলো, কি হয়েছে মা? তোমার চোখ ফুললো কি করে? অনায় কি কিছু বলেছে তোমায়? অয়নের বাবার কথা শুনে ঈশার মুখ থেকে একটি শব্দও বের হলো না। ঈশা ছলছল চোখে মাথাটা নিচু করে বলল, স্যার, বিয়েতে রাজি না। উনি আমার মতো একটা মেয়েকে কখনো নিজের লাইফ পার্টনার হিসেবে মানতে পারবেন না। এই কথা এখানেই শেষ। কথাটি শেষ করে ঈশার ধৈর্য আর তার সঙ্গ দিল না। দৌড়ে বেরিয়ে যায় অয়নের বাড়ি থেকে। ঈশার বড্ড দম বন্ধ লাগছে অয়নের বাড়িতে। সহ্য হচ্ছে না কিছুই। ঈশা চলে যাবার পর তার মা বাবাও উঠে যায়। অয়নের বাবা অনেকটা মিনতি করলেও তারা তাদের কোনো কথাই শোনে না। কেন শুনবেন বলুন? যেখানে নিজের মেয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, এই দৃশ্য দেখার পর কোনো পিতাই নিজেকে সামলাতে পারে না। ঈশার বাবাও তার ব্যতিক্রম নয়। ঈশার পিছন পিছন তার বাবা মাও চলে আসে। ঈশার পরিবার চলে যেতেই অয়নের বাবা মাথায় হাত রেখে বেশ হতাশ হয়ে বসে পড়ে। কিরে ঈশা, কি হয়েছে? বলবি তো আমাদের। এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে বল। রেহেলা বেগম কান্না দেখে কৌতূহলী হয়ে প্রশ্ন করলো ঈশাকে। ঈশা কারো কথা কানে তুলছে না। আপন মনে আজকের কথাগুলো ভাবছে আর চোখে জল ফেলছে সে। ঈশার কান্না দেখে তার বাবা অনেকটা বিচলিত হয়ে নিজের মেয়ের কাছে এসে বসলো। ঈশার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল তার বাবা। হাত বোলাতে বোলাতে বলল ঈশাকে, মা, অয়ন তোকে কিছু বলেছে? কেন কাঁদছিস তুই? আমাদের বল, মনটা হালকা হবে তোর। ঈশা কিছু সময় চুপ থেকে কান্না ভিজা কণ্ঠে বলতে লাগলো, বাবা, ওই অয়ন চৌধুরী আমার চরিত্র নিয়ে যা নয় তা বলেছে। আমি নাকি ওনার যোগ্য না। উনি বিয়ে তো দূর, আমার পাশে বসতেও 1000 বার ভাববে। আরও অনেক জঘন্য কথা বলেছে আমায়, যা আমি তোমাদের বলতে পারবো না। এরপরেও যদি তোমরা অয়নের সাথে আমার বিয়ে নিয়ে কোনো কথা বলো তোমরা, তবে এই বাড়ি ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না আমার। ঈশার কথা শুনে সবাই নিশ্চুপ। সত্যি তো বলেছে মেয়েটা। চরিত্র নিয়ে যে এতটা বাজে কথা বলতে পারে তার থেকে আর কি আশা করা যায়। ঈশার বাবা ও মা ঈশার এই সিদ্ধান্ত আমোদ করেনি, আর না করাটাই স্বাভাবিক। ঈশাকে একটু একা থাকতে দিতে হবে। সবাই ঈশার রুম থেকে বেরিয়ে যায়। অয়নের বাবা চিৎকার করে অয়নকে ডাকতে লাগলো। তার চিৎকারের শব্দ অয়নের কানে আসতে অয়ন দৌড়ে নিচে নেমে আসে। অয়ন তার বাবার কাছে এসে ভীষণ চিন্তিত কণ্ঠে বলল, বাবা, এভাবে চিৎকার করছো কেন? তুমি অসুস্থ হয়ে পড়বে তো। একটু শান্ত হয়ে যাও, আমি আছি তো এখানেই। অয়ন তার বাবাকে স্পর্শ করতেই তার বাবা তাকে অবাক করে দিয়ে অয়নের হাত তার শরীরের উপর থেকে সরিয়ে দেয়। অয়ন একটু অবাক হয়ে থ মেরে দাঁড়িয়ে যায়। অয়নের সাথে তার বাবা কখনো এমন করেনি। অয়নকে উদ্দেশ্য করে তার বাবা বলে, ঈশাকে অপমান করার সাহস হলো কি করে তোর? ঈশাকে বাজে কথা বলছিস কেন? উত্তর দে। অয়ন শান্ত গলায় বলে,
আমি এইসব কথা বলতে পারবো না, আর আমার ব্যক্তিগত বিষয়ে আমি কাউকে কিছু বলতে বাধ্য নই। অয়নের কথাটা শেষ করার আগেই তার বাবা তার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়ের শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল। সবাই নিস্তব্ধ হয়ে আছে। অয়ন মাথাটা একপাশ কাত করে দাঁড়িয়ে আছে গালে হাত দিয়ে। অয়নের বাবা অগ্নি দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, সবসময় আমরা তোকে অনেক বড় দেখতে চেয়েছি, একটিবারের জন্যও ভেবে দেখিস নাই যে সত্যি ছেলেটা আমার বড় হয়েছে। আজ মনে হচ্ছে সত্যি তুই অনেক বড় হয়ে গেছিস। তোর সামনে এখন আমাদের ভীষণ ছোট মনে হচ্ছে, খুব ছোট। অয়ন আর কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। বাবার দিকে কর্ণপাত করতেও লজ্জা লাগছে তার। তবুও অয়নকে নিশ্চুপ থাকলে চলবে না। অয়ন ফিসফিস করে বলল, হ্যাঁ, তোমরা যা বাবার ভাবতে পারো, কিন্তু ঈশাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কথাটা শেষ হতেই অয়ন নিজের রুমে চলে আসে ঈশাকে অপমান করে। আমার বুঝি বড্ড ভালো লাগছে, তাই না? সবাই নিজের কষ্টটা বুঝে। আমি যে সব হারিয়ে ওকে আপন করতে গিয়েছি, তবে ভাগ্য আমার সাথে উপহাস ছাড়া কিছু দিল না। ঈশা আমাকে না, অন্য কাউকে ভালোবাসে। এটা শোনার পর নিজের উপর নিজের ধিক্কার দিতে ইচ্ছে করছিল। তখন আমারও কষ্ট হয়েছে। কেউ তখন কি একটিবারও আমার খবর নেয়নি? অয়ন নিজের রুমে বসে এইসব ভাবছে। হঠাৎ অয়নের ফোনটা বেজে উঠল শব্দ করে। অয়ন ফোনের স্ক্রিনে তাকাচ্ছে, বেশ অবাক হয়ে যায়। অয়ন দেখতে পায় হৃদিতার ফোন। অয়ন ফোনটা হাতে নিয়ে ভাবছে, এত বছর পরে হঠাৎ হৃদিতা কল করলে কেন? অয়ন কলটা পিক করবে কি করবে না সেই দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। সম্পর্ক তো অনেক আগেই শেষ, তবে এখন এত ভয় কিসের আমার? কলটা পিক করে দেখা উচিত, কি বলতে চাই সে। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে কলটা পিক করলো। কলটা রিসিভ করে অয়ন একদম নিশ্চুপ হয়ে আছে। ফোনের ওপারে মানুষটাও নিশ্চুপ। কি দিয়ে বা কোন কথা দিয়ে শুরু করবে বুঝতে পারছে না দুজনেই। অয়ন আর নীরব থাকতে পারল না। সকল নীরবতা ভেঙে অয়ন বলল, হ্যালো, কে বলছেন? হৃদিতা একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, নাম্বারটা এখন আর সেভ করা নেই, তাই চিনতে অসুবিধা হচ্ছে। অয়ন শব্দ করে হেসে জবাব দিল, জি, নাম্বার সেভ করার জন্য অধিকার প্রয়োজন হয়, যা কোনোদিন আমার ছিল না। আর আপনার ফোন নাম্বার মনে রাখার মতো ইচ্ছেও আমার নেই। হঠাৎ করে কল করলেন কেন? কেন, কল করা কি বারণ ছিল? বারণ বলতে আমার প্রয়োজন তো শেষ হয়ে গেছে, তাই কল করায় অবাক হলাম। ও, তো কেমন আছো তুমি? এই তো আছি ভালোই। এখন আর আমি কেমন আছি জানতে ইচ্ছা করে না। কেন জানতে চাইবো? আমি জানি আপনি খুব ভালো আছেন, আর ভালো থাকাটাই স্বাভাবিক। নিজের লাইফের সব থেকে সেরা মানুষের সাথে থাকছেন, তো ভালো না থেকে কি উপায়? নিজের মন যা বলছে তা কি সব সত্যি? নিজের জায়গা থেকে অন্যকে বিচার করাটা ছাড়ুনি এখনো। নিজের জায়গায় থেকে অন্যকে না, আমি নিজের চোখে দেখে বিচার করি। সেদিন ভুল করেছিলাম আমি। একটা সুযোগ আমার পাওয়া উচিত ছিল, তা না দিয়ে অনেকটা দূরে ঠেলে দিলে আমায়। এতটাই দূরে যে হাজার চেষ্টা করেও আর ফিরতে পারবো না আমি। হৃদিতার কথা কানে আসতে হয় না, অবাক হয়ে যায়। অয়ন নরম কণ্ঠে বলতে লাগলো, তাই আর তুমি ফিরে আসলেই আমি মেনে নিব, তাই না? ভুল ক্ষমা করা যায়, তবে আগে সেই ভুলটা ক্ষমার যোগ্য হওয়া প্রয়োজন। তুমি যে ভুলগুলো করেছো তা কোনো সাধারণ ভুল না, আর সেটাকে ভুল বলেও না। নিজের ইচ্ছায় তুমি রিয়াদের বিছানায় গিয়েছো, দিনের পর দিন আমার ভালোবাসা নিয়ে খেলেছো। তুমি আমার লাইফটা নরক বানিয়ে দিয়েছো। আমি তো একে আসক্ত ছিলাম, তুমি কেন একে আসক্ত হতে পারলে না? আমি থাকার পরেও তুমি কেন অন্যকে আপন করতে চেয়েছো? কেন আমার ভালোবাসাটা নিয়ে এতটা বাজেভাবে ঠকিয়েছো আমায়? অয়ন ওপার থেকে কোনো জবাব না পেয়ে থেমে যায়। অয়ন লাইনে ঠিক আছে, অথচ কথা বলতে পারছে না হৃদিতা। অয়নের কোনো প্রশ্নেরই জবাব তার জানা নেই। অয়ন মৃদু হেসে হৃদিতাকে বলল, তোমার নীরবতা আবারও প্রমাণ করছে তোমার পাপগুলো, তোমার করা অপরাধগুলো। যাই হোক, আর কথা বাড়াতে চাই না, ভালো থেকো। অয়ন লাইনটা মুখের উপরেই কেটে দিল। ফোনটা হাতে থেকে ছুঁড়ে ফেলে দেয় বিছানায়।
এতটা খারাপ লাগছিল হৃদিতার সাথে কথা বলতে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এতটা নির্লজ্জ সে যে আবার আমায় কল করে ভালোবাসা চায়। অবাক না হয়ে পারি না আমি।